একটা খুব কমন বিষয় দিয়ে শুরু করা যাক। আমরা যদি প্রফেশনাল প্রোফাইল বা এক্সপিরিয়েন্স সেকশনগুলো খেয়াল করি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবাই প্রায় একই রকমভাবে কাজের বিস্তারিত লিখে থাকেন। সেখানে শুধু কোম্পানির নাম, ডেজিগনেশন আর কত বছর কাজ করা হয়েছে এই কথাগুলো ছাড়া তেমন কোনো তথ্যই থাকে না। এর ফলে যে সমস্যাটা হয়, একজন মানুষ কত বছর কাজ করেছেন সেটা হয়তো প্রমাণ করা যায়, কিন্তু তার আসল ক্যাপাবিলিটিস বা দক্ষতা কতটুকু সেটা কিন্তু পুরোপুরি আড়ালেই থেকে যাচ্ছে। তো একটা সাধারণ কাজের তালিকাকে কিভাবে একটা হাই ইম্প্যাক্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স সেকশনে রূপান্তর করা যায়, আজকের আলোচনায় আমরা সেটাই ধাপে ধাপে জানব। খুব পাওয়ারফুল একটা ফিলসফি আছে। যিনি দেখছেন তিনি সিদ্ধান্ত নেন এক্সপিরিয়েন্সের গভীরতা দেখে, শুধু দৈর্ঘ্য দেখে না। কথাটা আসলেই সত্যি। রিক্রুটার হোক বা লিডারশিপ টিম, তারা কিন্তু একজন প্রফেশনালের আসল ভ্যালু বা মূল্য বিচার করেন কাজের ইম্প্যাক্ট দেখে। শুধু কত দিন বা কত বছর কোনো একটা রোলে থেকে কাজ করা হয়েছে সেই সময়ের হিসেব দিয়ে নয়। সময় শুধু দৈর্ঘ্য প্রমাণ করে, কিন্তু কাজের গভীরতা প্রমাণ করে একজন মানুষের সত্যিকারের প্রভাব তৈরি করার বা সমস্যার সমাধান করার ক্ষমতাকে। এই পুরো বিষয়টা সঠিকভাবে তুলে ধরার জন্য আমরা 5টি স্ট্র্যাটেজিক পিলার নিয়ে কথা বলবো। প্রথমটি হচ্ছে রেসপন্সিবিলিটি ভার্সেস কন্ট্রিবিউশন, দ্বিতীয়ত পাওয়ার অফ নাম্বারস, তৃতীয় রোল ন্যারেটিভ, চতুর্থ পিলারটি হচ্ছে লিডারশিপ ম্যাচিউরিটি এবং শেষ পিলারটি হল অপটিমাইজিং রিসেন্ট এক্সপিরিয়েন্স। তাহলে প্রথম পিলারটি দিয়েই শুরু করা যাক, রেসপন্সিবিলিটি ভার্সেস কন্ট্রিবিউশন বা দায়িত্ব এবং অবদানের মধ্যে পার্থক্য। কোনো কাজের দায়িত্ব পাওয়া আর সেই কাজের মাধ্যমে আসলেই কোনো ভ্যালু তৈরি করা, এই দুটোর মধ্যে কিন্তু একটা ছোট তবে বেশ বড় পার্থক্য আছে। ধরুন, প্রোফাইলে লেখা হলো হ্যান্ডলিং কাস্টমার কমপ্লেন্টস বা ক্রেতাদের অভিযোগ সামলানো। এটা কিন্তু শুধুই একটা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব, কিন্তু এর বদলে যদি এভাবে চিন্তা করা হয় যে আসলে কোন সমস্যাটার সমাধান করা হয়েছে বা কোন প্রসেসটাকে উন্নত করা হয়েছে, তখন সেটা হয়ে দাঁড়ায় একটা কন্ট্রিবিউশন বা অবদান। দায়িত্ব থেকে শুধু বোঝা যায় কি কাজ দেওয়া হয়েছিল, কিন্তু অবদান থেকে স্পষ্ট হয়ে ওঠে যে সেই কাজের মাধ্যমে বাস্তবে কি পজিটিভ পরিবর্তন আনা সম্ভব হয়েছে। আসল ব্যাপারটা হচ্ছে, দায়িত্ব বা রেসপন্সিবিলিটি কিন্তু থাকে একটা রোলের, কিন্তু কন্ট্রিবিউশন বা অবদান হচ্ছে একদম নিজস্ব। একই রোলে কাজ করা অনেকেরই হয়তো একই রকম দায়িত্ব থাকতে পারে, কিন্তু একজন প্রফেশনাল অন্যদের চেয়ে তখনই আলাদা হয়ে ওঠেন যখন তার তৈরি করা নিজস্ব সলিউশন বা উন্নতির জায়গাগুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। রোল হয়তো কোম্পানি থেকে দেওয়া হয়, কিন্তু সেই রোলের থেকে যে ইম্প্যাক্ট তৈরি হয় সেটা পূর্ণাঙ্গভাবে একজন ব্যক্তির নিজস্ব অর্জন। এবার আসা যাক দ্বিতীয় পিলারে, দ্য পাওয়ার অফ নাম্বারস, মানে কথায় বিশ্বাসযোগ্যতা আনার জন্য সংখ্যার ব্যবহার। খুব সাধারণ একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন, প্রোফাইলে লেখা আছে ম্যানেজড এ টিম বা একটি টিম পরিচালনা করেছে। কথাটা খুব অস্পষ্ট, তাই না? কিন্তু এর পরিবর্তে যদি বলা হয় ম্যানেজড অ্যান 8% টিম, তাহলে একটিমাত্র সংখ্যা পুরো বিষয়টাকে অনেক বেশি স্পেসিফিক আর বিলিভেবল বা বিশ্বাসযোগ্য করে তোলে। যে কোনো দাবিকে মুহূর্তের মধ্যে বাস্তব বা সুস্পষ্ট রূপ দিতে সংখ্যার কোনো বিকল্প নেই, যার ফলে যিনি পড়ছেন তিনি খুব সহজেই কাজের আসল মাত্রাটা বা স্কেলটা কল্পনা করতে পারেন। তাহলে প্রশ্ন আসতে পারে, কী ধরনের মেজারেবল এলিমেন্টস বা সংখ্যা আমরা যুক্ত করতে পারি? এটা হতে পারে কোনো ফিন্যান্সিয়াল ফিগার, টিমের সাইজ বা কোনো নির্দিষ্ট টাইম ফ্রেম। সেলস, প্রকিউরমেন্ট থেকে শুরু করে রিপোর্টিং, যে কোনো কাজের ভেতরে কিন্তু কিছু মেজারেবল উপাদান থাকেই। এখন কোম্পানির গোপনীয়তার কারণে যদি একদম সঠিক সংখ্যা প্রকাশ করা সম্ভব নাও হয়, তবুও একটি আনুমানিক রেঞ্জ বা পরিধি উল্লেখ করলে কাজের স্কেলটা খুব সহজেই প্রফেশনালভাবে তুলে ধরা যায়। আমাদের তৃতীয় পিলারটি হচ্ছে ক্রাফটিং দ্য রোল ন্যারেটিভ। খুব সহজ কথায়, কোনো নির্দিষ্ট রোলের ভেতরের জার্নি বা অভিজ্ঞতার একটা ছোট্ট গল্প তৈরি করা। শুধু কিছু বিচ্ছিন্ন বুলেট পয়েন্ট দিয়ে না রেখে পুরো জার্নিটাকে একটা ছোট ন্যারেটিভে রূপান্তর করাটা খুব জরুরি। চমৎকার একটা রোল ন্যারেটিভ তৈরির জন্য মূলত 3টি ধাপ থাকে। প্রথমটি হল কনটেক্সট অফ জয়নিং, অর্থাৎ কোন পরিস্থিতিতে জয়েন করা হয়েছিল। দ্বিতীয় ধাপ হল প্রবলেমস ট্যাকলড, মানে দায়িত্ব নেওয়ার পর কোন সমস্যাগুলো নিয়ে আসলে কাজ করা হয়েছে। এবং তৃতীয় ধাপটি হল ফাইনাল প্রোগ্রেশন বা চূড়ান্ত উন্নতি কি এসেছে। একটা প্রাথমিক প্রেক্ষাপট, কাজের চ্যালেঞ্জ এবং শেষ পর্যন্ত কি অর্জিত হয়েছে, এই ফ্রেমওয়ার্কে অভিজ্ঞতাকে সাজালে তা পড়ার জন্য অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে,
প্রোফাইলের বুলেট পয়েন্টগুলো যেন কখনোই প্রতিদিনের রুটিন কাজের একটা একঘেয়ে লিস্ট মনে না হয়, বরং এটা যেন কাজের পরিধি কিভাবে বেড়েছে তার প্রমাণ হিসেবে কাজ করে, কাজের প্রভাব কিভাবে বিস্তৃত হয়েছে এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি কিভাবে উন্নত হয়েছে তার একটা সুস্পষ্ট চিত্র থাকা দরকার, কারণ এর মাধ্যমেই একজন প্রফেশনালের আসল সক্ষমতা প্রকাশ পায়। চতুর্থ পিলারে আমরা কথা বলবো ডেমনস্ট্রেটিং লিডারশিপ ম্যাচুরিটি বা লিডারশিপের পরিপক্কতা প্রদর্শন নিয়ে। অনেক সময় সিনিয়র প্রফেশনালদের ক্ষেত্রে একটা সাধারণ ভুল চোখে পড়ে। তাদের অভিজ্ঞতার বর্ণনায় বর্তমান সিনিয়রিটির কোনো সঠিক প্রতিফলন থাকে না। ধরুন ৫ বছর আগের একজন এক্সিকিউটিভের রোলের বর্ণনা আর বর্তমান একজন ম্যানেজারের রোলের বর্ণনা দুটোই যদি হুবহু একই রকম টাস্ক ডেসক্রিপশন দিয়ে ভরা থাকে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? যখন একজন ম্যানেজার তার বর্তমান কাজগুলোকে সেই একই ভাষায় বর্ণনা করেন যা তিনি ৫ বছর আগে এক্সিকিউটিভ হিসেবে করতেন, তখন কিন্তু তার কেরিয়ারের আসল গ্রোথ, লিডারশিপ এবং সিনিয়রিটি পুরোপুরি আড়ালেই থেকে যায়। তাহলে একটা সিনিয়র রোলে কী ধরনের মার্কার্স বা চিহ্ন থাকতে হবে? এর মধ্যে থাকতে পারে ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ, টিম লিডারশিপ, ক্রস ফাংশনাল কোঅর্ডিনেশন এবং স্ট্র্যাটেজিক এক্সিকিউশন। সিনিয়র রোলের ডেসক্রিপশনে এই ধরনের স্পেসিফিক কিওয়ার্ড আর কনসেপ্টগুলো থাকা একদম বাধ্যতামূলক, কারণ এগুলোই লিডারশিপ ম্যাচিউরিটি আর স্ট্র্যাটেজিক দায়িত্বটাকে সঠিকভাবে তুলে ধরে এবং প্রমাণ করে যে একজন প্রফেশনাল হিসাবে আসলেই চিন্তাধারার বিকাশ ঘটেছে। এবার চলে আসছি আমাদের পঞ্চম এবং শেষ পিলারে, অপটিমাইজিং রিসেন্ট এক্সপিরিয়েন্স বা সাম্প্রতিক অভিজ্ঞতাকে সঠিকভাবে উপস্থাপন করা। একটা দীর্ঘ ক্যারিয়ার হিস্ট্রিকে ভিজুয়ালভাবে কিভাবে ম্যানেজ করা যায়, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটি হল ২ থেকে ৩। অতীতের প্রতিটি রোলের একদম বিস্তারিত বিবরণ দেওয়ার কিন্তু আসলে কোনো প্রয়োজন নেই। ফোকাসটা সবসময় সবচেয়ে রিসেন্ট বা সাম্প্রতিক ২ থেকে ৩টি পজিশনের ওপরই থাকা উচিত। পুরো অভিজ্ঞতাটাকে যদি আমরা একটা ভাগ হিসেবে চিন্তা করি, তাহলে সবচেয়ে বড় এবং দৃশ্যমান অংশ জুড়ে থাকবে রিসেন্ট 2-3 রোলস, যেগুলো খুব বিস্তারিত, পরিষ্কার এবং অর্থবহ করে লেখা থাকবে। আর বাকি অংশে থাকবে ওল্ডার রোলস বা অন্যান্য পুরনো কাজগুলো, যেগুলো খুব সংক্ষেপে রাখা যাবে। সবচেয়ে রিসেন্ট রোলগুলোকে যদি এরকম স্পেসিফিক এবং থটফুল ডেসক্রিপশন দিয়ে সাজানো যায়, তাহলে পুরো প্রোফাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এত কথা বলার পর একটা খুব গুরুত্বপূর্ণ আর চিন্তার উদ্রেককারী প্রশ্ন থেকেই যায়, একজন প্রফেশনালের বর্তমান এক্সপিরিয়েন্স প্রোফাইলটি কি সত্যি তার কাজের গভীরতা তুলে ধরছে, নাকি এটা শুধুই কোন বছর কোথায় কাজ করা হয়েছে তার একটা টাইমলাইন প্রমাণ করছে? ডিজিটাল প্রেজেন্স এবং প্রফেশনাল রেপুটেশন ঠিক এমনই হওয়া উচিত, যেখানে কাজে নিজের কথা নিজে বলতে পারে। কেরিয়ার পজিশনিংয়ের ক্ষেত্রে এই একটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি। প্রফেশনাল পজিশনিং, ডিজিটাল প্রেজেন্স এবং ক্যারিয়ার ক্রেডিবিলিটি নিয়ে আরও এমন ইনডেপথ ইনসাইটস পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। একটা প্রোফাইল কিভাবে সঠিক এক্সপিরিয়েন্স এবং সিনিয়রিটির প্রতিফলন ঘটাতে পারে এবং কিভাবে একটা শক্তিশালী ডিজিটাল প্রেজেন্স তৈরি করা যায়, সে বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্যারিয়ার অ্যাক্সেলারেটর বাংলাদেশ বা CAB এর ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ রইল। আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।